ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমাদের এই এপিসোডে দেখাবো কি করে পাংচুয়েশনে ব্যবহার করা হয়। পাংচুয়েশনটা কেন ব্যবহার হবে, এটাই একটা বাক্যকে ডিভাইড করতে, অর্থাৎ আলাদা করতে, বাক্যকে পার্ট পার্ট করে আলাদা করতে, কোনো একটা পয়েন্টে কোনো স্টপ দিতে, তারপর আলাদা আর একটা বাক্য লিখতে, এই সব ক্ষেত্রে আমাদের এই পাংচুয়েশনগুলো ব্যবহার হয়ে থাকে। তো পাংচুয়েশনের ব্যবহারটা আমাদের উচ্চারণ করতে এবং বাক্যটাকে ড্রামাটিকভাবে বলতে এবং লেখার ক্ষেত্রে আমাদের সঠিক এক্সপ্রেশনটা প্রকাশ করতে এই পাংচুয়েশনটা ব্যবহার হয়ে থাকে। তো এই পাংচুয়েশনের অনেকগুলো ভাগ আছে। তো প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে কমা, COMMA। তো এই কমা নিয়ে প্রথম আলোচনা করছি। তো এখানে পাংচুয়েশনস আমরা জানি ডিভাইড করে একটা সেন্টেন্সকে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা স্টপ করে দিতে। তো প্রথম এই কোমাটা ব্যবহার হচ্ছে একই সেম ওয়ার্ড, একই ওয়ার্ড, দুটো নাউনকে একসাথে করে দিলাম, যেমন রাম, রহিম অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। এখানে এই দুটো একই জিনিস, দুটো নাউন, একই জিনিস, একই গ্রুপের দুটো নাউনকে এক করে দিতে আমরা এটা ব্যবহার করছি কোমাটা। আর কোমার চিহ্নটা তো আমরা সবাই জানি, ফোঁটা দিয়ে এইভাবে সুন্দর করে নামানো, এইভাবে নামানো, অনেকটা এইরকম নামিয়ে দাও নিচে কোমাটা। তো এটা না হতে পারে বিউটিফুল, কমা, নাইস, বার্ড, দুটো বার্ড একসাথে, দুটো অ্যাডজেক্টিভকে করে দিচ্ছি, একই ফ্রেজের হতে পারে, ফ্রেজ বা একই গ্রুপের ওয়ার্ড হতে পারে, তখন এই দুটোকে আমরা কমা দিয়ে আলাদা করছি। এটা সিম্পল গেল এক নম্বর। এবার আসছি 2 নম্বরে, বলছে রিপিটেটিভ ওয়ার্ডস। রিপিটেটিভ মানে বারবার বলার ক্ষেত্রে, যেমন দে অলওয়েজ কাম হিয়ার, আই নেভার ফরগেট ইউ। তো এই যে একই শব্দ দুবার যখন বলবো, সেক্ষেত্রেও এই দুটো পরেরটার আগে কমা বসিয়ে দেব। এটা গেল 2 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়মটায় আসছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন কাকে বলে? এটা অ্যাকচুয়ালি নাউন ইন অ্যাপোজিশন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাপোজিশন মানে সমান সমান। কীরকম? এইখানের এই কমাগুলোকে, যেমন সচিন দ্য গড অফ ক্রিকেট, সচিন সমান সমানকে গড অফ ক্রিকেট, তারপরে যে ভার্বটা থাকবে সেটা লিখে দিতে হবে। যেমন স্কোর্ড 100 সেঞ্চুরিস। এখানে মনে রাখতে হবে সচিন সমান সমান গড অফ ক্রিকেট স্কোর্ড 100 সেঞ্চুরি। তো সমান সমানের পরিবর্তে আমরা কমা বসাবো। এই যে এখানে নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে কমা বসাবো। যেমন তমাল বাবু, কমা এ গ্রেট টিচার্স, কমা টিচেস আস হিস্ট্রি, হয়ে গেল। তার মানে অ্যাপোজিশনের ক্ষেত্রে এই কমাটা বসাবো। 3 নম্বর চলে গেল। এবার 4 নম্বর আসছে নমিনেটিভ অ্যাড্রেস। এটা আমরা বলে থাকি নমিনেটিভ অ্যাড্রেস মানে নাউন কাউকে অ্যাড্রেস করে দেয়। স্টুডেন্টস লিসেন টু মি, এই যে স্টুডেন্টদের অ্যাড্রেস করছি, স্টুডেন্টস লিসেন টু মি, কমরেড গো অন, এই কমরেডের পরে কমা, ফ্রেন্ডস কাম উইথ মি। এই যে এখানে অ্যাড্রেস যখন করে দেব, তখন এটা হয়ে যাবে কমা। এখানে এই নমিনেটিভ, এটা নাউন হিসেবে, ঠিক আছে? এই নাউনের পরে এই নাউনটাকে যখন অ্যাড্রেস হচ্ছে, তাই নমিনেটিভ অ্যাড্রেস বলা হচ্ছে। গেল 4 নাম্বার হয়ে গেল। এবার আসছে আমাদের 5 নাম্বার, অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অ্যাবসলিউট আমরা বলি, নমিনেটিভ অ্যাবসলিউট বলি। তো এটা হচ্ছে সান হ্যাভিং সেট। এই সানটার অ্যাবসলিউট হচ্ছে সেট হয়ে যাওয়া, হ্যাভিং দিয়ে রিলেটেড পার্টিসিপল করে হ্যাভ ভার্বে। এবং দ্য সান হ্যাভিং সেট, পরে যে কথাটা লিখতে হবে, আমরা এটার সাথে যুক্ত যে কথাটা লিখতে হবে, তার আগে কিন্তু আমাদের কমা দিতে হবে। যেমন সান হ্যাভিং সেট উই বিগ্যান আওয়ার জার্নি, দ্য সান হ্যাভিং সেট দ্য বার্ডস রিটার্ন নেস্ট টু দেয়ার নেস্ট, অথবা রিটার্ন দ্য নেস্ট। এই হয়ে গেল। এটা গেল 5 নাম্বার। এবার আসছে 6 নাম্বার, অমিশন অফ এ ভার্ব। হ্যাঁ, এটা মজার ব্যাপার। তো এটা যদি দেখা যায় একটা ভার্বকে আমরা তুলে দেব, ওখানে লাগবে না, ভার্ব রাখিনি, তখন একটা কমা দিয়ে দিলে ওই ভার্বটা বোঝায় ওখানে ভার্ব আছে। কীরকম? অনেস্টি মেক্স আস হ্যাপি, সততা আমাদের সুখী করে। এখানে বলছে ডিসঅনেস্টি, তাহলে তো মেক্স আস স্যাড। এই দেখো মেক্স কথাটা
তুলে দেওয়া হয়েছে, মেক্স স্যাড, এই মেক্স কথা তুলে একটা কমা বসিয়ে দিলাম, হয়ে গেল। তার মানে কোনো ভার্বকে পরের প্রথমটা তো সেমিকোলন দেখালাম, এটা পরে এই ভিডিওর শেষেই আমরা দেখাচ্ছি। আর যেটা পরে যেটা কমা দেখানো হলো সেটা কি হলো, যে ভার্বটাকে আমরা তুলে দিয়েছি। ভার্বটা এই কমা দেখেই বুঝতে হবে এখানে ভার্ব আছে। কোন ভার্ব? এই ভার্বটাই এখানে আছে, প্রেজেন্ট করছে। এটা গেল একটা। তো তারপর আসছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অর ক্লজেস। সেটা আমরা জানি, একটা বিখ্যাত উক্তি যদি বলে দেই তাহলে আমরা ক্লিয়ার বলে, ইফ ইউ গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন। তো ইফ ইউ গিভ মি ব্লাড, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তারপরে ক্লজটা যুক্ত করতে গেলে এই যে কমা দিয়ে দিতে হবে। হোয়েন দে কেম উই স্টার্টেড রিসাইটেশন, এই যে হোয়েন দে কেমের পরে যেটা ফ্রেজটা থাক আর যে ক্লজটাই থাকবে তার সেটা বসাতে গেলে আমাদের কমা দিয়ে বসাতে হবে, ঠিক আছে। এটা গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আসছে আচ্ছা ফ্রেজ বডি অফ দ্য সেন্টেন্স। আচ্ছা ফ্রেজ বা ক্লজ যখন বডি অফ দ্য সেন্টেন্সের হবে একটা, এখানে দেখো এটা অ্যাকচুয়ালি দিস হতো, দিস মানে এটা, এখানে দেন শব্দটা কিন্তু আলাদা। ইজ মাই ফেট, ফেট মানে ভাগ্য, দিস ইজ মাই ফেট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এটাই ছিল ভাগ্য, কিন্তু দেন কথাটা মানে তখন আমার এটাই ছিল ভাগ্য। এই তখন কথাটাকে এটার পার্ট হিসেবে, এই যে বডি, এটার বডি, এই সেন্টেন্সের বডি হিসেবে ব্যবহার করছি যখন একটা ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লজ, তখন এর আগে পরে কমা দিয়ে দিচ্ছি। এই যে দেখো দেন, তার মানে তখন দিস দেন ইজ মাই ফেট এই দুটো একসাথে হবে না। এই যে এখানে যে ফ্রেজটা বডি হিসেবে ব্যবহার হচ্ছে তার আগে এবং পরে কমা হয়ে যাবে। এটা গেল 8 নাম্বার গেল। এবার আসছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট, যেমন হি ইজ ইনজিওর্ড অ্যান্ড হিজ ব্রাদার ইজ ইল। এবার কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড বাট সো থাকবে, এইগুলো ঠিক আছে, কিন্তু যখন দেখা যাবে সাবজেক্টটা ডিফারেন্ট, বিষয়বস্তুটা ডিফারেন্ট, আলাদা, তখন কিন্তু এটার আগে একটা কমা বসিয়ে দিতে হবে। যেমন এখানে দেখো হি ইজ ইনজিওর্ড, সে আহত হয়েছে, হিজ ব্রাদার্স টু ইল, হিজ ব্রাদার্স টু ইজ ইল, তার ভাইও অসুস্থ, এ আহত অসুস্থ, ডিফারেন্ট সাবজেক্ট এসে হি এবং হিজ ব্রাদার, যার জন্য এটাকে যখন যুক্ত করছি তখন অ্যান্ডের আগে কি বসিয়ে দিলাম, কমা। কিন্তু যদি একই সাবজেক্ট হতো একজনই বলতো, দরকার নেই কমা। ওকে, চলে গেল 9 নাম্বার। এবার আসছে লাস্ট ওয়ান, মার্ক দ্য কোটেশন। হ্যাঁ, এটা আমরা ন্যারেশনে জানি কমা দিয়ে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। যেমন হি সেইড আই এম হ্যাপি, দে সেইড লেট মি গো, লেট আস গো, সরি লেট আস গো হবে এটা, লেট আস গো, এই ফুল স্টপ দিয়ে কমা। তার মানে কি হলো, এই যে কমা দিয়ে এখানে ইনভার্টেড কমাটাকে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে 10 নম্বর কোটেশনস। আরও কিছু কিছু কমার উদাহরণ আছে, আমরা আজকে 10টা উদাহরণ দেখালাম। এই 10টা প্র্যাকটিস করতে গেলে যে কোনো গ্রামারের মধ্যে আমরা এই কমার ব্যবহার যদি ঠিকঠাক করা যায় তাহলে ল্যাঙ্গুয়েজের পারফেকশান অবশ্যই আসবে। এবং আমরা এই কমাগুলোকে যখন বইয়ের কোনো রিডিং পড়ব, এই কমাগুলো ঠিক জায়গায় আছে কি হিসেবে আছে সেটাও লক্ষ্য করব। তো এবার আমরা আসছি হচ্ছে সেমিকলন। সেমিকলনটা কীরকম, এটা অ্যাকচুয়ালি এই কমাটাই থাকবে কিন্তু কমার উপরে একটা ফুল স্টপ থাকবে, অর্থাৎ এইভাবে দিয়ে এটা, এই ফোঁটা দিয়ে নিচে, ভালো একটা ফোঁটা দিতে হবে, তার নিচে কমাটা দিতে হবে, এটা হলো সেমিকলন। এই সেমিকলনটা কোথায় কোথায় বসবে, প্রথম হচ্ছে ইনস্টিড অফ কনজাংশন। কনজাংশন আমরা জানি অ্যান্ড বাট সো, বিশেষ করে অ্যান্ড, এই অ্যান্ডের পরিবর্তে আমরা এই সেমিকলনটা বসাবো। যেমন টু এর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন, হতো কি, ভুল করা মানুষের কাজ, ক্ষমা করা ঈশ্বরের কাজ, এই দুটোকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারতাম, কিন্তু এখানে অ্যান্ডটা কেটে দিয়ে আমরা কি করলাম, সেমিকলন দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে মনে রাখবো অ্যান্ডের পরিবর্তে আমরা সেমিকলন ব্যবহার করতে পারি।
এটা গেল প্রথম। দ্বিতীয়টা আসছে, প্রথমটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাস্ট অথবা ইনফারনেস মানে এটা অনুমান করে নেওয়া, আর কন্ট্রাস্ট মানে বিপরীত ধারণা। এক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হয় সেমিকলনের জন্য সেটা হচ্ছে দেয়ারফর, ইয়েট, হাওভা, সো, দেয়ার আফটার, এইরকম শব্দগুলো ব্যবহার হয়। এরপরে কোলন থাকবে, যেমন হি ইজ ইল, কমা দিল, এখানে আমি লিখে দিলাম ইয়েট হি অ্যাটেন্ডস, ইয়েট হি অ্যাটেন্ডস। তার মানে কি হলো, এই ইয়েটের জন্য আমরা কমা হবে না, এটা কোলন দিয়ে দেব। ঠিক আছে, যখন এইগুলো ইনফারনেস বা কন্ট্রাস্ট ধারণাগুলো আমরা তুলে দেব। এটা গেল 2 নম্বর। এবার আসছে পার্টস ডিভাইডেড বাই কমা। এটা হচ্ছে একটা বড় সেন্টেন্স, ওর মধ্যে অলরেডি কমা 2-3টে আছে পার্টগুলো। তারপরে যখন আবার ক্লজটা করব তখন তো আবার কমা দিয়ে করব না, আরেকটা পার্ট যখন যুক্ত করব পেছনেও আবার কমা আছে, তখন কি করব, দেখতে সুন্দরের জন্য এবং ল্যাঙ্গুয়েজটা স্ট্রাইকিং করার জন্য আমরা এখানে সেমিকলন ব্যবহার করব। কীরকম, দ্য ম্যান হু কেম ওয়াজ এ টিচার, ওই মানুষটা যে এসেছিল একজন টিচার ছিল। তারপরে এটার সাথে আর একটা যুক্ত করব, উই অ্যাটেন্ডেড দেয়ার। ওকে, তারপর আরও যখন বড় করছি তখন দেখো ওই বাক্যটার সাথে এই বাক্যটা যখন যুক্ত করব, এটা তো আমরা কমা বসাতে পারি না, আর তখন আমরা সেমিকলন বসাবো। তার মানে একটা বাক্যের মধ্যে যখন কমা অলরেডি ব্যবহার হয়েছে, তারপর আরেকটা বাক্য থাকবে, আরও ফ্রেজগুলো থাকবে, সেই সময় আমরা এই সেমিকলন দিয়ে যুক্ত করে দেব। ঠিক আছে, এটা গেল সেমিকলন। এবার আসছি কলন। কোলনটা কি একদম সিম্পলি লঙ্গার দেন সেমিকলন। লঙ্গার মানে এই সেমিকলন যেমন ছোট স্টপ হয়, আর এই কোলনে কিন্তু আর একটা লম্বা স্টপ হয়ে যাবে। মানে এইগুলো অ্যাকচুয়ালি কি আমাদের রিডিং এবং স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে এইগুলো খুব ব্যবহার হয়ে থাকে। মানে যেখানে কমা একটু থামতে হবে, যেখানে সেমিকলন আরেকটু বেশি থামতে হবে, যেখানে কলন আরেকটু বেশি থামতে হবে। আর ফুল স্টপ মানে তো থেমে দম নিয়ে পরের বাক্যটা বলা যায়, বা থেমে একটু বেশি থেমে তারপরে বাক্যটা বলতে হয়। এটা বেসিক্যালি রিডিং আর্ট, স্পোকেন ইংলিশ আর্টের জন্য এইগুলো ব্যবহার হয়ে থাকে। তো গ্রামার তো আছেই। এবার কোলনটা লঙ্গার দেন ওই সেমিকলনের থেকে আরও বেশি সময় যখন নিতে হবে তখন এটা, বিশেষ করে যখন দেখবে আমরা যে ফলোড বাই অ্যানাদার স্টেটমেন্টস, ওখানে কোনো একটা স্টেটমেন্ট বলা হচ্ছে কেন, এইবার ওটার সাথে যুক্ত আর একটা বাক্য আছে, ওটার সাথে যুক্ত আরও কিছু কথা আছে, তখন এই প্রথমের বাক্যটার পরেই এই কোলন বসাতে হবে। কীরকম, যেমন সেন্ড মি এখানে দেওয়া আছে, দেখো সেন্ড মি ফলোয়িং গুডস, আমাকে এই জিনিসগুলো দাও, এই জিনিসগুলো পাঠান। কোন জিনিসগুলো এবার কোলন দিতে হবে, এখানে কমা ড্যাশ না দিয়ে কোলন দিয়ে বলে দেবো। দেখো কি কি বলতে পারি, পেন, পেপার, সিজার, পেন, পেপার, সিজার হয়ে গেল। এইবার এখানে আমরা যে কোলনটা ব্যবহার করব, যে একটা ধারণা যখন দেব ওর ফলোড বাই আর একটা ধারণা সেন্টেন্স থাকবে, ওটার বর্ণনাটা পরের বাক্যগুলো, পরের শব্দগুলো দিয়ে দেবে। ওকে, এটা গেল কোলন। এবার আসছে লাস্ট ওয়ান, এন্ড, যেটাকে বলছি ফুল স্টপ। এটাকে বলবো ফুল স্টপ। কীরকম, ফুল স্টপ মানে একটা ফোঁটা, জাস্ট সিম্পলি এমন একটা ফোঁটা দিয়ে দেওয়া, ফুল স্টপ। তো এটা কখন ব্যবহার করব, টোটাল বাক্যটা যখন শেষ হয়ে গেল, টোটাল 1 নম্বর পুরো সেন্টেন্সটা শেষ, দ্বিতীয় বাক্য শুরু করব, ফুল স্টপ লাগিয়ে দিলাম। আরেকটা যেটা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন দেখবে আমরা এম এ কখন বলি, মাস্টার অফ আর্টস, ব্যাচেলার অফ আর্টস। ঠিক আছে, এই যে অ্যাব্রিভিয়েশন ফুল স্টপ দেওয়া, অবশ্য মডার্ন ল্যাঙ্গুয়েজে এখন এই ফুল স্টপগুলো ব্যবহার হয় না, এমনি করে দেওয়া হয় MA। ঠিক আছে, তো এই হচ্ছে
ফুল স্টপ। এবার আমরা আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা ইন্টারোগেশন মার্কস। সেটা কীরকম? সেটা মার্কসটা এই যে দেখানো আছে, এমন করে পেঁচিয়ে এটা এটা এটা, ঠিক আছে, আস্তে করে তুলে এই এটা সুন্দর হয়ে যাবে। তো এভাবে ফোঁটাটা নিচে দিতে হবে। এক্সক্লেমেশনে হচ্ছে দাড়ি দিয়ে ফোঁটা, আর এটা হচ্ছে এমন করে সুন্দর বেঁকিয়ে ফোঁটা। তো এখানে ইন্টারোগেশন মার্কটা কখন বসবে? যখন প্রশ্ন হবে। আমরা জানি প্রশ্ন কখন হয়? কিছু জিজ্ঞাসা করা, জানিবার ইচ্ছা, এনকোয়ারি, ওয়ান্টেড টু নো সামথিং। তো ওক্ষেত্রে আমরা জানি যে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসে। ওই সময় যে সময় দেখব হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বা ইন্টারোগেশন মার্কস, এটা কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তখন এই চিহ্নটা দেব। এই গেল ইন্টারোগেটিভ। এবার আসছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মানে অবাক অনুভূতি হয়েই বললেই বাস এক্সক্লেমেশন। এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখেছি, ও হোয়াট এ শট, ও এর পরে দিয়ে দেবো অ্যালাস হি ইজ নো মোর, এই অ্যালাসের পরে দিয়ে দেবো এই এক্সক্লেমেশন, এই দাড়িটা টেনে নিচে ফোটা হয়ে গেল এক্সক্লেমেশন। এবার আসছি কোটেশন। কোটেশনটা যেটাকে বাংলায় বলে উদ্ধৃতি। উদ্ধৃতি মানে কোনো একটা বক্তব্যকে তুলে ধরা। এটা ন্যারেশনে বেশি ব্যবহার হয়ে থাকে। সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, যখন বলছে একটা কথা বলছি, হি সেইড, এই যে কমা দিয়ে এই যে ও যেটা বলেছে ওটা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, এই যে কোটেশন মার্কে দিয়ে দিলাম। এবার দেখা গেল কোনো একটা বিখ্যাত উক্তি, ওটা যখন হবে তখন এটা কোটেশনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন বলেছে। তো ওই রকম কোটেশন হলে এই কোটেশন মার্কের মধ্যে আমরা দিয়ে দেব। তো গেল কোটেশনটা। এবার আসছে অ্যাপোস্ট্রফি। এটা অ্যাপোস্ট্রফিটা হচ্ছে কমা, কিন্তু নিচে কমা না, শব্দটার উপরে কমা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা কখন হয়? প্রথম হয় এই একটা কনসোনেন্ট যদি বা একটা অ্যালফাবেট যদি আউট হয়ে যায়, তুলে দেওয়া হয়, তো ওই জায়গায় উপরে কমা দিলেই হয়ে যায়। যেমন এখানে কি উঠে গেছে? ভি শব্দটা, ভি, এই যে ভি অ্যালফাবেটটা উঠে গেছে, যার জায়গায় এই কমা বসেছে ভি। তো এখানে কি? ও শব্দটা উঠে গেছে, ডোন্ট। এই দেখো ইভেনটা এমন বলছে এন, এটা বলছে ডোন্ট, ওটা উঠে গেছে। এই অ্যাব্রিভিয়েটেড মানে একটা শব্দ মিসিং হলে তুলে দিলে সেখানে এটা বসানো হয়। দ্বিতীয়টা বলছে জেনিটিভ কেস। এটা জেনিটিভ কেসটা কীরকম? বা ইনফিনিটিভ প্রোনাউন। যেমন এখানে দেওয়াই আছে টুডেজ টনিস বুকস, এটা যে কোনো নামে, ওর বই। কমলস বুকস, বয়েস লেখা হলো বয়েস ক্লাস, বালকদের ক্লাস, এই জেনেটিভ। এবার ইনফিনিটিভ কাকে বলছে? যেমন ওয়ান্স ডিউটি, ওয়ান শুড কিপস ওয়ান্স ডিউটি, এটা ওয়ান শুড মেনটেইন ওয়ান্স ডিউটি। এই যে এই সময় ইনডেফিনিট যখন হবে তখনও এই আমাদের অ্যাপোস্ট্রফি বলছি না, এটাকে বলছি, হ্যাঁ অ্যাপোস্ট্রফি বলছি, এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। তো এবার আসছি ড্যাশ। ড্যাশটা একটা সোজা চিহ্ন, সোজা এমন করে দিয়ে দেওয়া। এটা কখন দেওয়া হয়? অ্যাব্রাপ্ট ব্রেক, মানে হঠাৎ করে থেমে যাওয়া। কীরকম থেমে যাওয়া? যেমন হিয়ার ইজ এ বয়, থেমে হঠাৎ করে বলবো ওর সম্পর্কে কি বলবো বলতে পারছি না, দ্য প্লেয়ার অফ দ্য ইয়ার, বছরের সব থেকে ভালো খেলোয়াড়, মানে গ্রেট কিছু বলা। যেমন এর খারাপ সম্পর্কে বলি, হিয়ার ইজ এ বয় দ্য চিটার অফ আওয়ার ভিলেজ, এই যে থেমে গেলাম হাইপেন দিয়ে, হিয়ার ইজ এ বয়, থেমে গেলাম, এটা এখানে ব্যবহার করা। অথবা আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে অ্যাপোজিশন। আমরা অ্যাপোজিশন এর আগে কমার জায়গায় ব্যবহার করেছি, তার মানে অ্যাপোজিশন এই কমার জায়গাটায় ব্যবহার হতে হবে, এর আগে দেখানো হচ্ছে। এক্সপ্লেনেশন, কোনো কিছু বর্ণনা করছি, একটা জিনিস বলে সেটাকে বর্ণনা করছি, ইউ নো দ্য সিটি। এবার সিটিটা সম্পর্কে যখন বর্ণনা করছি, যেমন ইউ নো দ্য সিটি, এই সিটিটা সম্পর্কে বর্ণনা যখন করছি তখন আমরা বলছি ইট স্ট্যান্ডস বিসাইড দ্য রিভার, বিসাইড দ্য রিভার বলে বর্ণনা করছি, তখন এই হাইফেনটা, ঠিক আছে, এটা ড্যাশ ব্যবহার করছি।
আরেকটা জিনিস হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিসের অর্থ এই ব্র্যাকেটটা আমরা না দিয়ে এটাও ব্যবহার করতে পারছি। আরেকটা দেখবে হেজিটেশন। হেজিটেশন মানে আমি কথাটা বলতে পারছি, আই নো ইউ আর দ্য গ্রেট পিপল, তোমরা খুব ভালো মানুষ, আমি এটা বলতে থেমে থেমে বলছি। অথবা ইউ 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 নো দ্য ম্যাটার, এইভাবে বলতে থেমে যাবে যখন মানে তোতলামো হচ্ছে, তখন এই হাইফেনটা ব্যবহার হতে পারে। গেল ড্যাশ বা হাইফেন। এবার আসছে ব্র্যাকেট। এটা প্যারেনথেসিস তো বলাই হলো, বন্ধনী, বাংলায় যাকে বলে বন্ধনী। কোনো কিছুর এক্সপ্লেনেশন করে দেওয়া। এটা কীরকম এক্সপ্লেনেশন করে দেব আমি, কীরকম, দে গেভ মি আ বুক। এবার এই বুকটা সম্পর্কে একটু এক্সপ্লেইন করব। দ্য ম্যাজিক্যাল পাওয়ার, এই বইটা বলে দিলাম ম্যাজিক্যাল পাওয়ার আছে এর মধ্যে। দে গেভ মি আ বুক, এটা ব্র্যাকেটে লিখে দিলাম, এই বই সম্পর্কে এক্সপ্লেনেশন করে দিলাম। এটা গেল আমাদের 6 নাম্বার প্যারেনথেসিস এখানে। তারপর আসছে হাইফেন। এটা হাইফেনটা আমরা জানি ছোট্ট, ড্যাশটা যেমন বড় শব্দ ছিল, ড্যাশ বড় শব্দ ছিল এমন, আর হাইফেনটা হচ্ছে ছোট্ট ছোট্ট। এটা কখন হয়, সিম্পলি একটা কম্পাউন্ড ওয়ার্ড, যেমন সান ইন ল, এই দেখো 3টে শব্দ মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড, এই যে মাঝখানে বসিয়ে দেব। তারপর বললাম কোঅপারেশন, কোঅপারেশন সহযোগিতা, দেখো এখানে বসিয়ে দিলাম। আরেকটা হয়, একটা লাইন লিখতে 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 এখানে গেল, শেষ হচ্ছে না, দেখলাম বিউটিফুল লিখতে হবে, তাহলে আমি BEAU লিখে এখানে একটা হাইফেন দিয়ে এখানে TIFUL, এটাও করা যায়। এই হাইফেনটা এটা এখানে ব্যবহার করা যেতে পারে। এইগুলো হচ্ছে আমাদের পাংচুয়েশনস। এই পাংচুয়েশন আর্টটা আমরা খুব সুন্দরভাবে মনে রাখলে রিডিং স্কিল, স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ের পারফেকশন সেটা আমাদের কাছে আসবে, এবং অনুধাবন করে যথার্থ লেখকরা যে ধারণা প্রকাশ করতে চেয়েছেন সেই ধারণাটা আমরা প্রকাশ করতে পারবো, এই যদি আমাদের এই পাংচুয়েশনগুলো কন্ট্রোল থাকে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে রেখে পরের ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।